আপামর দেশবাসী, বড় দুঃখের সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। আমাদের দেশ দীর্ঘ 200 বছর ইংরেজদের হাতে পরাধীনতার পর বহু রক্তক্ষয়ের মাধ্যমে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। যে দেশ রক্তক্ষয়ের মাধ্যমে, বহু সংগ্রামের মাধ্যমে, বহু বিদ্রোহের মাধ্যমে হাজার হাজার মানুষের শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশের জনগণ আমরা আজকে বছরের দুইটি উৎসব, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস আমরা পালন করি। আমরা সেটাকে শুধু পর্ব বানিয়ে নিয়েছি মাত্র, ভুলে গেছি আমাদের ব্যাকগ্রাউন্ড, যার পিছনে যে কত করুণ কাহিনী রয়েছে। আমরা সেটাকে ভুলে গিয়ে আমরা সে দিনগুলিকে আমরা মাতম না করে আমরা উৎসবে পরিণত করেছি। আমরা কথায় শুনে থাকি, কানার লাঠি একবার হারায়, কিন্তু এরা যে কোন কানা, এরা সব কানাকে হার মানাবে। সে সময় ভারতীয় শিক্ষিত সমাজ নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিনয় বাদল দীনেশ, তারপরে হচ্ছে শহীদ ভগৎ সিং, ক্ষুদিরাম বোস প্রমুখরা আমাদের দেশকে ইংরেজ মুক্ত করার জন্য আমরণ চেষ্টা করে গেছে। তার বিনিময়ে কাউকে সুলিগাস্টে দেওয়া হয়েছে, কাউকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, কাউকে বিষ পান করে মরতে হয়েছে। সেই অত্যাচারী ছিল দেশের শত্রু ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যেহেতু তারা বিদেশে ছিল, আমাদের উপর অত্যাচার করতো, তো এত আঘাত লাগতো না। আর নিজের লোক, নিজের মায়ের পেটের সন্তান, ভাই দ্বারা যদি কোনো আঘাত পাওয়া যায় না, সেটা পিঠে লাগে না, সেটা বুকে লাগে। আমাদের এই বোকামির মাধ্যমে, আমাদের মূর্খতার অস্ত্রকে হাতে লাগিয়ে কাজে লাগিয়েছিল ইংরেজরা, আমাদের দাস বানিয়েছিল, গোলাম বানিয়েছিল। তারা তাদের মতন করে আমাদেরকে তৈরি করে তাদের কাজে লাগাতো। ভারতীয় কৃষকদের জোর করে নীল চাষ করে নিত। কেউ নীল চাষ করতে না চাইলে গাছে বেঁধে বেত মারা হতো এবং তাদেরকে ভারত মুর্দাবাদ
ইংরেজ জিন্দাবাদ বলে বলাতে বাধ্য করত। ভারতীয় অসহায় গরিব দরিদ্র খেটে খাওয়া মানুষরাও তাদের দেশের ওপর দেশপ্রেমিকতা ছিল, দেশভক্তি ছিল, তাদেরকে মেরে রক্তাক্ত করে দিত। তবুও তারা চিৎকার করে বলতো, বেত মেরে তুই মা ভুলাবি, আমরা সেই মার ছেলে, আমরা কি সেই মার ছেলে, ইনকিলাব জিন্দাবাদ বলে চিৎকার করত। আর আজ আমাদের দেশে কেউ যদি সমাজকে এগিয়ে নিয়ে যেতে চায়, আমরা তার পিছিয়ে লেগে যাই। আমরা তাকে বলি, খুব মস্তান হয়ে গেছিস, নেতা হতে চাস। কেউ তো কিছু করতে পারবে না, কিছু করতে গেলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। আমরা নিজে তো কোনো কাজ করতে পারি না, কেউ যদি কোনো কাজ করে আমরা তাকে নেগেটিভনেস তৈরি করে দিই, তাকে মোটিভেশন করার জন্য আমরা পিছনে লোক পাই না। ইংরেজরা আমাদের দেশের ইয়ং তরুণদের যেখানে সেখানে মেরে দিয়েছে। আজ তার পুনর্বহাল হতে চলেছে ভারতীয় সাম্রাজ্যবাদী কিছু রক্ত পিপাসু লোক, যাদের চিন্তা ভাবনা মূর্খামি যাদের মাথায় বাস করছে। এরা দেশকে একটা অন্ধকার যুগে পরিণত করার ব্যবস্থাপনা তৈরি করতে চলেছে। দেশ অশিক্ষায় নিরক্ষরতায় ডুবে থাক, দেশ ডুবে যাক, তাদের সেখানে মাথা ব্যথা নেই। তারা চাই তাদের স্বার্থটা সবার উপরে রাখতে। আজকে আমরা এত নিচে নেমে গেছি যে একটা তরুণ বিপ্লবী নেতা, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন নেতা, একজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতন নেতাকে ইংরেজরা যেরকম জেলখানায় ভরে রাখত, জেলখানাতেও কাজী নজরুল ইসলাম কিছু লেখনী না পেয়ে কয়লা দিয়ে দেয়ালে বিদ্রোহী কবিতা লিখে লিখে ভর্তি করে দিত। তবুও তো তার একটা স্বাধীনতা ছিল। আর আজকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে এমন একটা আনিসের মতন একটা তরুণ ছাত্র নেতাকে একটা কাপুরুষের মতন রাতের অন্ধকারে গিয়ে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া, এর থেকে বড় ঘৃণা, এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে? আপনারা একটু কল্পনা করুন। মনে রাখবেন, পশ্চাতে রেখেছো যারে, এসে তোমার এই পশ্চাতে টানিছে। আমরা আমাদের নিজের মস্তককে সাম্রাজ্যবাদীদের হাতে বিক্রি করে দিয়েছি। আমরা আমাদের বিবেককে কাজে লাগাচ্ছি না। ভোটের সময় আমাদের বড় বড় নেতা বানিয়ে দিয়ে, হাফ নেতারা বড় বড় নেতা বানিয়ে দিয়ে কাউকে ক্যাশিয়ার, কাউকে চেয়ারম্যান, কাউকে বুথ সভাপতি ইত্যাদি ইত্যাদি বানিয়ে দিয়ে আমাদের মাথা মোটা করে দিয়ে চলে যায়। তখন এর ফলে যখন কোনো বিরোধী দল সে সঠিক পদে থাক আর যাই থাক না কেন, আমরা তাকে চিরশত্রু বলে চিহ্নিত করে থাকি এবং যে কোনো মুহূর্তে তাকে প্রাণে মারার হুমকি দিয়ে থাকি। ভাই সকল, আমরা এদিকে একটুকু চিন্তা করি না যে ন্যায় বলে একটা কথা আছে, ন্যায় বলে একটা জিনিস আছে, যেটার একদিন জিত হবে। সমাজকে এগোতে হলে শিক্ষিত সমাজ চাই, আর আনিস খান সেই শিক্ষিত সমাজকে জেগে উঠতে বলেছিলেন। এটাই তার পথ। যারা মেরেছে তারা কি ইংরেজ থেকে এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক? নাকি তারা কারা? এরা কি ভারত মায়ের সন্তান না? এরা কি ভারত মায়ের সন্তানদের ভবিষ্যৎ রচনা করতে চায় না?
তাই আমি আমার দেশবাসীকে বলতে চাই, আপনারা সজাগ হন, নইলে দেশটা কোথায় যাবে কল্পনার বাইরে। আজকে স্বপ্ন দেখেছিলেন আনিস খানের মতন তরুণ যুবকরা, যারা দেশকে সুস্থভাবে গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন। এই তোমরা চাও কি? যারা আনিস বিরোধী, যারা রাতের অন্ধকারে আনিসকে মেরে ফেলেছ, তোমরা কি চাও? তোমরা কি শিক্ষিত সমাজ চাও না? তাহলে তোমরা যাও আফ্রিকার জঙ্গলে, যেখানে হিংস্র জন্তুরা শুধু থাকে, জোর যার মূল্যক তার সেভাবে জীবন যাপন করে। তোমরা কারা? তোমরা কি হিংস্র জন্তু? তোমরা সুন্দরবনে যাও, তোমাদের স্থান জঙ্গলে। তোমরা কি সমাজ বলে কিছু চাও না? সমাজ কি জিনিস জানো না? সমাজ যদি না জানো, অসমাজ যদি মনে করো, তাহলে তোমরা সেই জায়গায় যাও যেখানে বড় মাছ ছোট মাছকে ভক্ষণ করে। তোমরা কি কোনো সামুদ্রিক প্রাণী? তোমরা কি চাও ভাই? ইংরেজরাও তো এইভাবে কল্পনা করেনি। ইংরেজরা যেরকম আমাদের উপর অত্যাচার করেছিল, আমাদের দেশবাসীকে অনেক কিছু দিয়ে গেছিলেন। তোমরা কি দিয়েছ? আনিস খানের মতন মায়ের চোখের জল, হাহাকার কান্না, তরুণদের মধ্যে ভয়। আজকে হাসপাতালে রক্তের অভাব, ব্লাডের অভাবে অনেক রোগী ছটফট করতে করতে মারা যায়। আনিস খানের মতন তরুণ যুবকরা রক্তদান শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করেছে। আর ইংরেজ মনস্ক গুন্ডারা যারা আনিস খানকে সে ক্যাম্প করতে দেয়নি, এবং ইহাও বলেছে, তুই কি এই কাজগুলো করে বস হতে চাস? আরে ভাই, তুইও কর না। ও 10 প্যাকেট ব্লাডের ব্যবস্থা করে দেয়, যদি তুই 100 প্যাকেট ব্যবস্থা কর। তো কি ধরে বসে আছে? আপনাকে লয়ে বিব্রত রহিতে আসনে কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। নিজের মানসিকতা আরো উঁচুতে কর। তুই কেন বিরোধী করে বেড়াচ্ছিস? সমাজকে সুষ্ঠুভাবে টিকিয়ে রাখার যদি কেউ দায়িত্ব মনে করে, তাহলে তুই ওর পিছনে লেগে থাকার কে হস? তোর মানসিকতা তো তোর মতন। রতনী রতন চিনে সরে চিনে কচু। তুই যেটা ভালোবাসিস সেটা কর, কারো বিরুদ্ধে কাজ করবি কেন তুই? আমি বলতে চাই, আমার সম্মুখীন হয় আমার পাড়ারই এরকম জঘন্য কাজ ওনাকে আমি ঠিক এই ভাষাতেই কথা বলি, সেকেন্ড টাইম যেন দেখতে না হয়। ওনার নাম হচ্ছে মালেক খান। নইলে সমাজ সঙ্গে আমার কথা আছে আর এগোবে না। বলে আমার উপরে যে আর্তনাদ আনিস খানের বাবার মায়ের, যে আর্তনাদ তার প্রতিবেশীর আত্মীয় স্বজনের, যে আর্তনাদ শিক্ষিত সমাজের, ভবিষ্যতে সমাজকে এগোনোর জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প তো দূরের কথা, আনিসের খুনের বিচার চাই, এই দাবিতে শয়ে শয়ে কোন জায়গায় কেউ যদি কাউকে ধর্ষণ করে না,
সেই ধর্ষণকারীকেও কেউ বলবে না যে ভাই তুমি এটা অন্যায় করছো। নির্ভীক আনিসও অন্যায় দেখলে এভাবেই প্রতিবাদে গর্জে উঠতেন। তার জন্য হুমকি, শাসানি, অত্যাচারও কম সহ্য করতে হয়নি। তাই দেশবাসীর কাছে আমার করজোড়ে নিবেদন, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তিনি। সমাজকে টিকিয়ে রাখতে হলে ভাই বিধানসভা ভোটের ফল ঘোষণা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। করেছিলেন আনিস খান। অভিযোগ একটা গল্প মনে পড়লো, শাসকের চোখ রাঙানি। ফেসবুক লাইভে সে কথা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা উলঙ্গ রাজা। পোস্ট করেছিলাম, মৃত্যুকে আলিঙ্গন করে নেব। এক সময় এক রাজা ছিল স্বৈরাচারী, কাছে আত্মসমর্পণ করব না। সেই স্বৈরাচারী রাজা, ফেসবুকে এটা লিখেছিস কেন, তার জবাব দিতে হবে তোকে। রাজা বোকাই হয়, তখন সেই মুহূর্তে ওই সেই স্বৈরাচারী হোক বলি যে এই আর দেশপ্রেমী হোক, আমার সঙ্গে কোনো কথা বলতে রাজি নয়। সেই রাজা কারণ এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, এক আমি কি করব না করব সেটা তাঁতি আমি ছিল। জানি। তাঁতি বলছে যে আমি তো এবার রাজাকে ঠকাবো। মোর্চাকে সমর্থন করায় বিধানসভা ভোটের সময় থেকেই এক সেই টার্গেট করা হচ্ছিল। নামে মাত্র কাপড়, একদম পাতলা, অনেক রকম ভাবে তারা সে কাপড়কে রাজামশাইকে এসে বলছে, রাজামশাই এই কাপড়টা আপনি ব্যবহার করলে আপনাকে দারুণ লাগবে, এবং এর কাপড়টার দামও প্রচুর, এই কাপড় আর কেউ কিনতেই পারবে না। রাজাকে ফুলিয়ে দিল। তাহলে রাজামশাই একটা কথা বলি, আপনাকে যে কাপড়টা দিচ্ছি কিনা, যার জন্মগত দোষ আছে সে কিন্তু আপনার কাপড়টা দেখতে পাবে, অর্থাৎ আপনাকে উলঙ্গ দেখবে। ব্যক্তিগতভাবে আইডেন্টি করে ঘরছাড়া করবে, এটাকে চ্যালেঞ্জ করে আমি সংযুক্ত মোর্চার প্রচার করেছিলাম বা অংশগ্রহণ। রাজামশাইকে পরিয়ে দিছে, তো সেটা একটা রাগ অনেক টাকা নিয়ে চলে গেছে। আমার প্রতি রয়েছে ইলেকশনের পর থেকে বরাবরই। তো রাজার পারিষদ বর্গ যতগুলো ছিল সবাই জানলো এই ব্যাপারটা, যে যার যে কাপড়ের বিধানসভা ভোটের ফল রাজামশাই যে কাপড় পরে নাই, উল্লঙ্গ রয়েছে, এই কথাটা যে দেখবে সেটা হচ্ছে তার জন্মগত দোষ আছে, তৃণমূলের লোকজন। অর্থাৎ সে এক বাপের না। ব্লক সভাপতি মালেক খাঁ ও পঞ্চায়েত উপপ্রধান হাসেম আলী তো খানের বিরুদ্ধে অভিযোগ করেছেন। রাজা পরিত রাজা প্রথমে দেখছে উলঙ্গ, ভাবছে হয়তো পারে আমারও সেই অবস্থা হতে পারে। 1 থেকে 150 তৃণমূলের সমর্থনকারী যারা ওই উপপ্রধানের নেতৃত্বে, কেউ বলছে যদি আমি রাজাকে বলি রাজামশাই আপনি উলঙ্গ আছেন, সে তো আমার ওই সেই জন্মগত দোষের কথা বলবে। কেউ বলে আমি যদি বলি রাজামশাই আপনি উলঙ্গ আছেন তো আমার তো চাকরি যাবে। হ্যাঁ, কেউ আবার বলছে যে আমি তো দেখছি রাজামশাই উলঙ্গ আছে, কিন্তু এই কথাটা আমি বলি দিই তো রাজামশাই বলবে যে বেটা তুই আমার খেয়ে আমার উল্টা বলছিস। তো যতগুলো লোক ছিল কেউ নিজের মস্তক বন্ধক দিয়েছে, কেউ আবার রাজার উচ্ছিষ্ট ভোজি, রাজার এক কথায় রাজার চারিদিক থেকে রাজাকে চুষে খাওয়ার এরকম লোক, আবার কারো মনে সংস্কার, কারো মনে ভয় ইত্যাদি। বলে দেওয়ার পরে বলছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি, রাজামশাই আমাদের সামনে নিয়ে গিয়ে ওকে ক্ষমা স্বীকার করতে হবে। এই সামাজিক সেই কাজেও তারা বাধা দিচ্ছে, উলঙ্গ পোশাক পরে শাসক দল তৃণমূলের রাজকার্য পরিচালনা করছে, সবাই হাততালি দিচ্ছে, বাহ রাজামশাই আপনি দারুণ পোশাক পরেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য হয়ে উঠবো, আমি নাকি এখানে চারু মজুমদার হয়ে যাব। ওরই মাঝে একজন সাদা সাপটা লোক ছেলে ছিল, সেই ছেলেটা দেখছে যে রাজামশাই উলঙ্গ, আর এই মুহূর্তে হুট করে বলছে এই রাজা তোমার কাপড় কোথায়। যেমন এই কথা বলা, তাকে ধর ধর রে রে ইরি রে রে শুরু করেছে, ধর ধর সেই বালক। যদিও সেই ক্যাম্প কিন্তু হয় কেমন কথা বলছে রাজা, আমাদের তো ক্লাব ছিল, আমাদের ক্লাবের নাম কেন দিলেনি? ঠিক এটা ওই মুহূর্তটাতেই বলছে রাজামশাই যখন উলঙ্গ, এই কথাটা বলাতেই ছেলেটাকে আবার সব ধর 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 করতে গিয়ে রাজা ছেলেটার কথাই গিয়ে এরকম কোনো লিডারের জায়গায় ছিল না যে ওকে হুমকি দিতে হবে। এটা পারার জন্য একটা ব্যাপার ছিল, সেরকম রাজা আজকে বাস্তবে নেমে পড়েছে। আর অন্যায় দেখলে বিচার চাইতে কিছু মস্তক বিক্রিকারী, মৃত্যুর পর তিনি বিচার, কিছু রাজার উচ্ছিষ্ট ভোজি, মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কারো মনে সংস্কার, কারো মনে ভয়, সবাই সাবাস সাবাস জানাচ্ছে, হাততালি দিচ্ছে সার্কেসের গাধার মতন। আমি যদি তার বিপরীত হই, আমি যদি তার উল্টো হই, তাহলে আমার অবস্থা কালকে কি হবে। আজকে সেই বালকটার মতন আমরা বালক চাই যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াক, বলুক এই রাজা তোর কাপড় কোথায়। অর্থাৎ এই রাজা তুই অন্যায় করছিস কেন, এই শাসক তুই অন্যায় করছিস কেন, এই প্রধানমন্ত্রী তুই অন্যায় করছিস কেন, এই রাষ্ট্রপতি, এই মুখ্যমন্ত্রী তুই অন্যায় করছিস কেন। এটা গণতান্ত্রিক দেশ, সমাজ গঠনের রক্ষক হয়ে যদি ভক্ষক হয়, কে করিবে রক্ষা, আপদ বিপদে হয় আপন জনের পরীক্ষা।
রক্ষকে যদি ভক্ষক হয়, কে করিবে রক্ষা? আপদে বিপদে হয় শত্রু মিত্রর পরীক্ষা। আজকে প্রমাণ পেয়ে যাচ্ছে কে আপনজন আর কে পরজন। শিক্ষিত সমাজ জেগে উঠুন, নইলে দেশটা সমাজ থাকবে না, দেশটা মৎস্য নায়ের মতন হয়ে যাবে। দেশটা সমাজ থাকবে না, সে আফ্রিকার জঙ্গলের চেয়ে ভয়ঙ্কর হয়ে যাবে। তাই করজোড়ি আমার নিবেদন, ভাই সকল আপনারা জেগে উঠুন। শিক্ষিত সমাজ বিশেষ করে বলি, এক হন, অন্যায়ের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে রুখে দাঁড়ান, নয়তো একদিন সমাজ ছেড়ে দিয়ে মানুষ জঙ্গলই পলায়ন করবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, দাও ফিরে অরণ্য, লও হে নগর। আজকে সেই দিনটা চলে এসেছে।